বিবেকবান পুরুষ কোনো সময় ভুলেও নিজের কাছে কোনো পরনারী, নিজের কাছে কোনো পরস্ত্রী তাকে রাখবেই না। মহর্ষি বেদব্যাস যখন এই কথা শাস্ত্রে লিখেছেন, তার শিষ্য জৈমিনী তিনি বললেন আমি এটা মানি না। জৈমিনী বললেন খুব সুন্দর কথা, কিন্তু মনে পড়ছে শুনিয়ে দিচ্ছে। জৈমিনী বললেন আমি এই কথা মানি না। গুরুদেবকে চ্যালেঞ্জ করছেন, আমি মানি না। বিদ্বান মানুষ, বুদ্ধিমান মানুষ, তার বুদ্ধি কি করে নষ্ট হতে পারে যার মধ্যে জ্ঞান আছে? বেদব্যাস হাসতে লাগলেন, জৈমিনী তুমি বলছো মানো না, একদিন তোমাকেও মানতে হবে। দেখা যাবে গুরুদেব, যারা এই সংসারের মধ্যে নিষ্ঠাবান পুরুষ, যারা বুদ্ধিমান বিবেকবান, তারা কোনো সময় কোনো মহিলার চক্করে পড়ে না। বেদব্যাস হাসতে লাগলেন। শ্রীধর স্বামীপাদ একটি শ্লোকে মহারাজ সব কথা শেষ করে দিয়েছিলেন রাসে। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতির গোপ রাস মণ্ডল মণ্ডিত। ব্রহ্মা থেকে নিয়ে আজ পর্যন্ত মহারাজ ইন্দ্র চন্দ্র পর্যন্ত কেউ কামকে বিজয় করতে পারেনি। জৈমিনী বলছে আমি মানি না। কোন স্ত্রীকে দেখে কাম উৎপন্ন হয়ে যায়, এটা সম্ভবই নয় একান্তে। ভগবান বললেন ঠিক আছে বেটা, তোকেই দেখাচ্ছে। একদিন জৈমিনী আশ্রমের জন্য কাঠ নিতে গেছে জঙ্গলে। জঙ্গল থেকে যখন কাঠ কুড়িয়ে আনছে, হঠাৎ করে জোরে এমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। জৈমিনী দৌড়াচ্ছে, কোথায় গিয়ে আশ্রয় পাবো, কোথায় গিয়ে একটু জায়গা পাবো। হঠাৎ করে জৈমিনী সামনে দেখলেন একটি সুন্দর মন্দির রয়েছে। জঙ্গল থেকে মহারাজ দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে দেখছেন এক পাশে একটি সুন্দর মন্দির রয়েছে, কোনো প্রাচীন মন্দির। হঠাৎ করে দেখলেন খুব সুন্দর একটি নারী, খুব সুন্দর একটি কন্যা, সেও সেই মন্দিরের দিকে দৌড়ে যাচ্ছে। কিন্তু সেই বৃষ্টির মধ্যে তার সম্পূর্ণ শরীর ভিজে গেছে। শ্বেত রঙের বস্ত্র ধারণ করে রয়েছে, একদম শ্বেত বস্ত্র, সাদা ধবধবে। বিচার করে দেখুন, কেউ শ্বেত রঙের বস্ত্র ধারণ করে রয়েছে, বৃষ্টিতে সম্পূর্ণ শরীর ভিজে গেছে, তাহলে এখন কেমন দৃশ্য হবে? তার অঙ্গ প্রত্যঙ্গ সব মহারাজ জৈমিনী যখনই দেখেছেন, দেখে সঙ্গে সঙ্গে জৈমিনী কামাসক্ত হয়ে গেল। সেও সেই মন্দিরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, আর জৈমিনীও মন্দিরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই নারীর দর্শন করে, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন দর্শন করলেন, দেখে জৈমিনীর বুদ্ধি সেখানেই বিপরীত হয়ে গেল। সঙ্গে সঙ্গে কামাসক্ত জৈমিনী আর তার থেকে দৃষ্টিও ফেরাতে পারছে না। একদম মহারাজ একটক তার দিকে তাকিয়ে রয়েছে। সেই নারী তার কাছে এসে বলছে, কি ব্যাপার মুনিবর, কিছু হয়েছে? আপনার কোনো সমস্যা হয়েছে? কেন? বলে আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি শুধু আমার দিকেই তাকিয়ে রয়েছেন। না না দেবী, আমি মনে মনে ভাবছি সেই বিধাতা, সেই ঈশ্বর, তিনি কত সামর্থ্যবান। কেন তিনি তোমার মতন এত অপরূপ সুন্দর নারীকে কিভাবে তৈরি করলেন? যেই জৈমিনী নিজের গুরুদেবকে চ্যালেঞ্জ করে বলছে যে কোনো বিদ্বান বুদ্ধিমান পুরুষের মনের মধ্যে কখনো আসক্তি হতেই পারে না, সেই জৈমিনী এখন সেই স্ত্রীর প্রশংসা আরম্ভ করে দিয়েছে। প্রশংসা করতে করতে মহারাজ আস্তে আস্তে বার্তালাপ হতে 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 মহারাজ এত গভীর পর্যায়ে চলে গেছে, সেই জৈমিনী মনে হচ্ছে এখনই তাকে যদি আমি আলিঙ্গন করতে পারতাম, যদি এখনই তাকে আমি বিবাহ করে নিতে পারতাম। কেন? কাম এমন জিনিস, যখন কাম জাগ্রত হয় তখন সে সময় বিবেক আর বুদ্ধি কোনো কাজ করে না। তার জন্য শাস্ত্র বলেছে কামাতুরাণাম না ভয়ম না লজ্জা। এই সংসারের মধ্যে যে কামাসক্ত জীব, তার মধ্যে না ভয় থাকে না লজ্জা থাকে। কামাসক্ত জীব তখন নিজের কাম পূর্তির জন্য সমস্ত লজ্জাও ত্যাগ করে দেয়, ভয়ও ত্যাগ করে দেয়। তখন বিচার করে না যে এর প্রতিফল কি হবে। সে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় থাকো, তোমার ঘর কোথায়, তোমার ইয়ে কোথায়? আমি পাশের গ্রামে থাকি। জৈমিনী বলল, দেবী একটি কথা বলবো। বলে কি? বলে আমি এখনো অবিবাহিত, আমি তোমাকে বিবাহ করতে চাই। কে বলছে?
সেই জৈমিনী যে নিজের গুরুদেবকে বলেছিল বুদ্ধিমান বিবেকবান পুরুষ, জ্ঞানী পুরুষ কখনো আসক্ত হতে পারে না, আপনার কথা ভুল। সে বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই। সেই কন্যা বলল নিশ্চয়ই, আমিও তোমার মতন সুপুরুষ জ্ঞানী বিদ্বান মুনিকে বিবাহ করে নিজেকে ভাগ্যবতী মনে করব, কিন্তু আগে আমি পরীক্ষা করতে চাই যে আমার প্রতি শুধু তোমার আকর্ষণ রয়েছে না আন্তরিক ভালোবাসা রয়েছে। কি পরীক্ষা করবে? বলে কালকে এই মন্দির থেকে নিয়ে আমার গৃহ পর্যন্ত তুমি যদি নিজের শরীরের উপরে বল দিয়ে মাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে আসো, আর শুধু এইভাবে নয় আমাকে পিঠে করে নিয়ে, তাহলে মনে করব যে তুমি আমাকে আন্তরিক ভালোবাসো। দুজনের মধ্যে কথা হয়ে গেল। পরের দিন তেমন সময়ে গিয়ে মন্দিরে উপস্থিত হয়েছে। মাটির মধ্যে মহারাজ হামাগুড়ি দিয়ে বসেছে, সেই স্ত্রী তার পিঠের উপরে বসেছে, হামাগুড়ি দিয়ে মহারাজ তাকে পিঠে বসিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন কেমন আসক্তি, কিসের জন্য? একমাত্র কাম পূরম, নিজের কামের পূর্তির জন্য। আর দ্বিতীয় কোনো ম্যাটার নেই, সোজাসুজি জিনিস। সেই কামাসক্ত হয়ে, সেই স্ত্রীর প্রতি আসক্ত হয়ে জৈমিনী তাকে পিঠের উপরে বসিয়ে হামাগুড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। চলতে 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 মহারাজ সেই কন্যার যখন ঘর আসলো, ততক্ষণে হাঁটু কোনি সব ছুলে রক্ত ঝরঝর করে পড়ছে। সেই কি অবস্থা, গিয়ে যখনই সেখানে উপস্থিত হয়েছে আর পারছে না, যেমন তেমন করে মহারাজ তাকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই উপস্থিত হয়ে তার ঘরের দুয়ারে গেছে, যেতেই মূর্ছিত হয়ে গেছে, বেহোশ হয়ে গেছে। বেহোশ হয়ে যখনই হোশ এসেছে, হোশ আসতেই সামনে দেখছে কোনো নারী, কোনো স্ত্রী, কোনো ঘর কিছুই নেই। মহর্ষি বেদব্যাসের আশ্রম আর গুরুদেব সামনে বসে রয়েছে। গুরুদেবকে দেখে সঙ্গে সঙ্গে মহারাজ আত্মগ্লানিতে ভরে গেলেন, চরণে পড়ে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। মহর্ষি বেদব্যাস হাসতে লাগলেন, জৈমিনী কি বলেছিলে? কি বলেছিলে? বুদ্ধিমান বিবেকবান পুরুষের কখনো আসক্তি হয় না, স্ত্রীকে দেখে তার মধ্যে কাম জাগ্রত হয় না। এটা কি হলো? গুরুদেব অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কিন্তু সেই নারী কে এসেছিল? কে ছিল? কোথা থেকে এসেছিল? মহর্ষি বেদব্যাস বললেন সেটা অন্য কেউ নয়, সেটা আমি ছিলাম। মহর্ষি বেদব্যাস তো কোনো সাধারণ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস স্বয়ং ভগবানের অবতার। আমি ছিলাম, তোমার পরীক্ষা করছিলাম। চরণে পড়ে শাস্ত্র কেন মানতে হয়, শাস্ত্র কেন শুনতে হয়, এই কথা থেকে জীবনে শিক্ষা নেবে। যারা লাইভ শুনছে সবাইকে বলছে, যারা বসে আছে, মানুষ বলে শাস্ত্র দিয়ে কি হয়? এই কারণেই শাস্ত্রের দরকার। আমাদের ঋষি মুনিগণ, আমাদের মহাপুরুষগণ শাস্ত্রের রচনা কেন করে গেছেন? এই কারণেই শাস্ত্রের রচনা করে গেছেন। শাস্ত্র শুধু মনোরঞ্জনের বিষয় নয়, এন্টারটেনের বিষয় নয়। শাস্ত্র হলো অভিজ্ঞতার বিষয়। শুনবে, তার অনুকরণ করবে, আচরণের বিষয়। তার জন্য যত পারবে তত শাস্ত্র শুনবে, গ্রন্থ শুনবে, মহাপুরুষদের বাণী শুনবে, আর সেইগুলোকে জীবনে আচরণ করবে। তার জন্যই মহারাজ বলা হয়েছে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাংসমপি করিষ্যতি। সাধককে, সাধু পুরুষকে কখনো ভুলেও মহারাজ, চাহে সে নিজের বোন হোক, নিজের শিষ্যাই হোক না কেন, তার সঙ্গে একান্তে বাস করা উচিত নয়। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা নিজের পুত্রীকে দেখে মোহিত হয়ে গেলেন।